বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আজকে মূল ঘটনায় আলোচনা করার জন্য এখানে আসছি। যে ভূমিহীন, ভূমিদস্যু, সন্ত্রাসী এবং বনদস্যু তাদের কবলে পড়ে আজকে আমরা দিশেহারা, পথহারা, কোথাও যে দ্বারস্থই পাই নাই। বিগত দিনেও যারা আমরা গেছিলাম, যাদের কাছে আওয়ামী লীগের সময়, তাদের কাছেও যে আমরা বিচার পাইনি। এর পূর্বে শুনেছি তারা আমার কাছে লিখিত প্রমাণ আছে তাদের মনের কথা এবং বিগত দিনে যত ঘটনা ঘটছে এই সম্পত্তি নিয়ে। খলিশাখালীর দেবড়া জমি থানার অন্তর্গত এই সম্পত্তির মালিকানা দাবি করে এরা আসছে আমার কাছে। সেই আলোচনাটা করার জন্য, মূল আলোচনা করার জন্য আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আপনার পরিচয় দিয়ে আপনি আমার কথাটা বলেন। জমির পূর্ব থেকে যে ঘটনা যতটুকু জানেন সংক্ষিপ্তভাবে, মানে মেন কথাগুলো তুলে ধরে। সুনীল স্বর্ণকার, পিতা হরিপদ স্বর্ণকার। আমার পৈতৃক সম্পত্তি উদ্ধারের জন্য আমি বহুত আইনের আশ্রয় গেছি, কোনো জায়গায় যেয়েও সঠিক বিচার পাইনি। নেতা অনেক এমপি মন্ত্রীর ধারেও গেছি, রুলাকের ধারে গেছি, অনেক চেয়ারম্যান মেম্বার, সাধারণ ব্যাপার, ডিসিএসপি, এরকম অনেক জায়গায় আমরা। ডিসি অফিসে আপনি মাইর খেয়েছিলেন কি কারণে বলেন? ওখানে ডেকেছিল আমাদের 22 সালে, 21 সালে 26/10/2021 সালে আমাদের ডেকেছিল উভয়ের কাগজপত্র দেখানোর জন্য। ওখানে কাগজপত্র দেখাইও তারা সঠিক জবাব দিতে পারেনি আমার সঙ্গে। যখন আমি ওখান থেকে নেমে আসি, নিচে নামার সঙ্গে সঙ্গে আমার উপর ওরা আক্রমণ করে এবং মারধর করে। সঙ্গে সঙ্গে আমি ডিসি সাহেবের ওখানে নালিশ জানাই, কিন্তু তার কোনো সুরাও, কোনো বিচার পায়নি। ওগুলো ফায়ার করছিল বললেন আপনি? হ্যাঁ, মানে পুরো ফায়ারও হয়েছিল, সঠিকভাবে কোনো বিচার আমরা পাইনি এখানে। এইভাবে তো আমরা দেখা যাচ্ছে নির্যাতিত মানে হতেই আছি। আমাদের অর্থ নেই, লোকবল নেই, যার কারণে আমরা উদ্ধার করতে পারতেছি না। 10 সালে আমরা এই মামলা করি। মামলা করার পরে ওরা আমাদের নামে মিথ্যা, চাঁদাবাজি, মারামারি, লুটপাট, এই সমস্ত বিভিন্ন মামলা দিয়ে আমাদের হয়রানি, যাতে কোর্টে হাজির না দিতে পারে। হ্যাঁ, যাতে আমরা কোর্টে হাজির না দিতে পারি। আমাদের জেলা, আমি 3 বার জেল খেটেছি, এখনো 3টি কেস চলতেছে। কি কেস? সব চাঁদাবাজি, মারামারি, লুটপাট, যে কেসের কোনো ভিত্তি নাই, ডাকাতি মামলা, এটা সেটা। আমার জমি ওপরে, আমার পরে মামলা দিয়েছে, আমি সেই জমিতে ডাকাতি করতে গেছি, মাছ লুটপাট করতে গেছি। এই সমস্ত কেস কাম দিয়ে তাদের বিরুদ্ধে আমরা কিছু বলতে গেলেই তো আমাদের জীবন নাশের হুমকি। প্রশাসন দিয়েও হুমকি, প্রশাসন পর্যন্ত আমার বাড়িতে হুমকি দিয়েছে আওয়ামী লীগের আমলে, যে ওই সম্পত্তিতে গেলে কিন্তু তোর কি আমার দেখাইতে দেব। এখনো বলছে, আর এখনো তারা বলতে যাচ্ছে যে এর উপরে আসলে কোনো রেহাই নেই। পিছনে যাদেরকে আপনারা দীর্ঘদিন ধরে যে অনিল স্বর্ণকারের গল্প শুনেছি, উনি আপনাদের পিছনে যাওয়ার কারণে? অনিল স্বর্ণকার তো আমাদের এই সম্পত্তির কাগজপত্র নাকি চালিয়েছে মামলা, আমরা জিতে গেছি, সেই কাগজ আনতে যাবেন। অনিল স্বর্ণকার আমাদের সংবাদ দেয়, আমরা সেখানে যাই, অনিল স্বর্ণকারের 12টার মধ্যে গুলি কিনে নিই আমাদের আর সেই কাগজ। এরপরে কার কাছে গেছে? এরপর প্রথম নেতা গোটার কাজ গেছি, কোনো নেতা না কোনো কাজ করে না, পয়সা দেয় যেখানে সেখানে কাজ করে। সেই নেতারা আমার ওটা ধরেন, মানে শেখ সাহেবের কাছে পর্যন্ত গেছি, ওখান থেকে ডিআইজির কাছে ফোন করেছি, ডিআইজি আমাদের, আমরা গেছি ডিআইজির কাছে, সেখানে পয়সা খেয়ে রিপোর্ট উল্টো পাল্টা দিচ্ছে, এই সমস্ত করে। আমরা পয়সা দিতে পারি না, রিপোর্ট আমাদের পক্ষে কোনো কাজ নেই। আচ্ছা, এখন যে বর্তমান মামলা চলছে, এই মামলায় আপনার সাক্ষী দিতে ডাকলে আমাদের পাওয়া যায় না, প্রশাসন খুঁজে বেড়ায়। সাক্ষী দিতে তো আমরা দেশে থাকতে পারবো, দেশে থাকতে পারবো না। আমরা পিবিআই তদন্ত কিছু মামুন সাহেব, তার সামনে আপনাদেরকে কথাবার্তা, এবং আমরা যে সম্পত্তি আমরা উদ্ধার করতে পারতেছি না বলে আমরা শিল্পী খাতুনের নামে পাওয়ার নামা করে দিচ্ছি। ওনার স্বামীর নাম হচ্ছে মহিউদ্দিন, আর উনি তদন্ত গিয়েছিল ওখানে পিবিআই সামনে আমাদের মারার জন্য উদ্যত, এবং শিল্পী খাতুনেরও মান অপমান করেছে তাদের সামনে, কিন্তু তারা কোনো প্রতিবাদ করতে পারে। আপনাকে মারছিল দিনকে? হ্যাঁ, ওই দিন আমার কথায় বেড়াতে মেরেছে। কে নাম বলেন? ওই হচ্ছে
আরিফ আরিফ আমার ওই আমি একজনের মোটরসাইকেল সেই মোটরসাইকেল ব্যাট দিয়ে আমার টেনে ধরে মানে খানিক দূর যাই গেছি আমার মোটরসাইকেল টেনে ধরিয়া পিছন দিক থেকে আমার নামাই আমার মারধর করে দিয়েছে। হাতে কি ছিল? হাতে ছিল একটা কোষা ছিল, ওইখান থেকে ভেঙে নিয়ে আমার, তো আমি ওই তাড়াতাড়ি ওই যখন কোষা ভাঙতে গেছে এর আগে আমার কিল শট মেরেছে, আর এইবারে কোষা ভাঙতে যাই গেছে সেই আমি মোটরসাইকেল বলো ঠিকই টান দাও, এইবারে তখন ওই টান আরিফ ছিল আর কেউ ছিল না ওখানে, খালি আরিফ ছিল। এখান থেকে পাঠাইতেছে এরা, কারা কারা পাঠাইছে? এখানে ওই রিপন টিপন এরাই ছিল, ওদিকে রবিউল আনারুলের এরা বাহিনী, রবিউল আনারুলের বাহিনীরা। আবার ওদের বস কে? ওদের বস এখন হচ্ছে ওদের চালাচ্ছে নাকি আরিজুল চেয়ারম্যান নাকি চালাচ্ছে ওদের, না কি বলবেন না সঠিক করে বলেন। সঠিক এর আগে তো আরিজুল চেয়ারম্যান ছিল এবং আরিজুল চেয়ারম্যানও এখন তাদের লোকজনে সবাই আমরা এটাই জানি যে ওই আরিজুল চেয়ারম্যানের লোকজন ঘেরে এখন তারা আসার কারা? ওই আরিজুল চেয়ারম্যান ভূমিহীনের নাম সেজে তারা রয়েছে। ভূমিহীন এই সম্পত্তি ভূমিহীন কিভাবে পায়? এই তো আমাদের রেকর্ডীয় সম্পত্তি, আমরা সিএস রেকর্ডের মালিক, তাহলে ভূমিহীনের সরকার তো খাস করেনি, তাহলে এই সম্পত্তি কিভাবে ভূমিহীনরা পায়? আর এর আগে আমাদের এই যারা এর আগে জোর করি যারা এই জাল কাগজপত্র তৈরি করে তাদের তো কোটা হারিয়ে গেছে, তারা তো কোনো জায়গায় দাঁড়াতেই পারেনি। তারপরও তারা এরা সব জাল কাগজপত্র করে এতদিন জোরপূর্বক ভোগ দলে কতজন লোক এখানে শুনেছি? আজিজ আছে, কে যেন আজিজ, তারপরে ওরা 40-42 জন মতো ওরা খায় জোর জবর করে, এতদিন খেয়ে গেছে, কোর্টে ওদের হারিয়ে গেছে। আমরা 21 সালে এই সম্পত্তি দখল নেই, নেওয়ার পরে ওরা 22 সালে প্রশাসনকে টাকা দিয়ে গুন্ডা বাহিনী ভাড়া করে প্রশাসনের সামনে আমাদের ওখানে ঘর বাড়ি জ্বালাই উচ্ছেদ করে এখানে কাজী মনিরুজ্জামান, সময় কাজী মনিরুজ্জামান ছিল, আর হচ্ছে এসপি হুমায়ুন কবির ছিল। হ্যাঁ, ডিসি ছিল হুমায়ুন কবির, আর এসপি ছিল কি ওনার নাম? সার্কেল এসপি ছিল, ওনার নাম কি? সার্কেল এসপির নামটা আমার স্মরণ নাই, তো এসপি সাহেব ছিল ওই মনিরুজ্জামান। ভারপোড়া জ্বালা পড়ার সময় ওখানে উনি ফিল্ডে ছিল না, উনি ফিল্ডে ওনার অফিসাররা ছিল, হ্যাঁ সাইডে ছিল ছিল না থাকলে তারা সাইডে ছিল, ওনার পরামর্শে সবকিছু হয়েছে। যেখানে ডিসি সাহেবের কাছে যে আমার ব্যক্তিছে আমি সেখানে বিচার চাচ্ছি, কোনো বিচার পাচ্ছি না আমার। আমি যেই ওখান থেকে নেমে আসি ওরা দেখি পরে যে যখন নালিশ করতে গেছি দেখি ওনাদের সঙ্গে পাশের রুমে সব বৈঠক করতেছে। আচ্ছা, বিএনপির আমলেও বিচার পান নাই? না, কোনো আমলে কোনো আমলে আমাদের বিচার নেই। সেইখানে তো শুধু এমপি নির্বাচন করি, বিএনপি নির্বাচনে বিএনপির লোকজন বর্তমানে এখন তারা তো আছে, তারাই তো খাচ্ছে, খাচ্ছে তো বিএনপি এরাই তো খাচ্ছে। তারা কি লোক কেমন লোক? এখন বর্তমান চাচ্ছেন সরকারের কাছে আপনাদের যাতে ন্যায় বিচার, সরকারের কাছে আমরা যাতে ন্যায় বিচার পাই। ন্যায় বিচার চাচ্ছে ইনি এখন অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ সরকার, তাহলে ইনি যদি আশা করি ইনি আমাদের সঠিক বিচারটা এনার দ্বারা এদের কাছে আশা করা যেতে পারে। আশা করি এখন আমাদের আলোচনার ভিত্তিতে মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা তালেববন্দি আসছিল বিদায় আমাদের স্থগিত ছিল আলোচনাটা। যাই হোক, এখন আমরা সবাই আবার পুনরায় শুরু করছি। আপনাদের জমি কত সাল থেকে ওরা কাগজপত্র জালিয়াতি করেছে, বা কি কারণে আপনারা যেতে পারেন এই কাগজপত্র ঠিক করার জন্য, সেটা একটু বললে খুশি হব। 62 সালে এসে ওরা জাল কাগজ করেছে। ওদের কবলা দলিল আছে? না, ওদের কোনো কবলা দলিল নেই। কিভাবে ওরা বিনিময় দলিল দেখা গেছে সুরেন চৌধুরী নাকি ওনাদের বিনিময় করে দিয়েছে। সুরেন চৌধুরী কি চণ্ডীচরণের কেউ? না, সুরেন চৌধুরী চণ্ডীচরণের কেউ না। ওনারা বলছে যে 27 সালে নাকি ওই সম্পত্তি নিলাম হয়েছিল, সুরেন চৌধুরী নিলাম কিনেছিল। তার কোনো ডকুমেন্টস আছে? তার কোনো ডকুমেন্টস আজ পর্যন্ত ওরা দেখাতে পারেনি। তাহলে রেকর্ড হলো কিভাবে? ও নায়েব টাকা খেয়ে 62-তে এসে নায়েব টাকা খেয়ে ঘুষ খেয়ে রেকর্ড করে গেছে। আপনারা সেখানে হাজির ছিলেন কোনোদিন? আমরা হাজির হবো এর আগে আমাদের ওখান থেকে আমার বাপদাদাদের আছে
গাঙের ভাত কেটে দিই, ঘর বাড়ি ডুবাই দিই, সব উচ্ছেদ করে দিয়েছি। তার বাপদার গেছিল কোথায়? ওরা বিভিন্ন জায়গায় ওরা চলে গেছে। তারপরে এইবার তো একের পর এক দেশে বিভিন্ন ঝুট ঝামেলা আন্দোলন হতে থাকলো। তখন তো মানুষ, তখন কাগজপত্র দিকে কি আর আছে। 62 সালে এসে তখনই ওরা ওই রেকর্ড নায়কদের জাল রেকর্ড করাই নিয়ে গেল। তারপরে 72-71 তো দেশ স্বাধীন হওয়ার পরে হিন্দুরা তো বেশিরভাগই সব এখান সেখানে ছাই ছুটি, অনেক মুসলমানেরাও তো সব এখান সেখানে। তখন আর এই ধান্দায় তখন কেউ ছিল না। যখন আমরা পরে জানতে পারলাম যে আমাদের পৈতৃক সম্পত্তি আছে ওখানে, আমরা এইগুলো কাগজপত্র ম্যানেজ করতে পারলাম। ম্যানেজ করে আমরা অফিসের থেকে, কোর্টের থেকে কাগজপত্র তুলিয়ে আমরা 10 সালে মামলা করি। মামলা করার পরে ওরা আমাদের নামে এইবার মামলা দিতে থাকে। চাঁদাবাজি, লুটপাট, মারামারি, এই সমস্ত মিথ্যা মামলা দিয়ে আমাদের জেল হাজত খাটাইছে। তখন প্রশাসন চলতো সবসময় টাকার কাছে, প্রশাসন টাকা খেয়েছে আর আমাদের নামে মামলা দিয়েছে, তদন্ত ছাড়াই মামলা। ও বহুত স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়েছিলাম, শামসুল্লাহ টুকুর কাছে, তারপরে আপনার শেখ সালিমের কাছে, রুলকের কাছে, অনেক কাছে আমি গেছি। মানে সমস্ত জাতি কোনো জায়গায় বাকি বিএনপির কার কাছে দ্বারস্থ ছিলেন? বিএনপির অনেক নেতা তার কাছে আমরা গেছি, কিন্তু কার কাছে গেছিলেন বলেন? আপনারা বিএনপির কার কাছে গেছিলেন? শহীদুল্লাহ মাথার গিয়েছিলাম, 2-3 করে গিয়েছি, তার কোনো কাজ করেনি। আর বিভিন্ন নেতা তাদের নাম জানেন না? না, তাদের নাম জানি। আচ্ছা আচ্ছা। তাই এখন আপনারা সাক্ষী দিতে ভয় পান কেন? ওই কি আমাদের নামে কেস কাম করতেছে আর ধরি এই যে কিছুদিন আগে খুশিখালি ঘেরে আমরা সাক্ষী দিয়েছিলাম, তো ওই আমাদের বিআরপি নাকি পিআইবি মামুন সাহেব, হ্যাঁ মামুন সাহেব, ওর সামনে ফেলে আমি মারল। তাদের নাম বলে, যারা মাস তাদের নাম বলে। নাম বলতে পারবেন না বলতে? এটাই তো বলতে চাচ্ছেন। বলেছেন তো বলেছেন বাড়ি থাকে, তা সাক্ষী দিতে গেলে আপনাদের এখন তাহলে বাড়িতে টিকতে পারবেন না? বাড়িতে টিকতে পারবো। তাহলে আপনার আর লোকজন কেন আসেনি? আর লোকজন বাড়িতে আসেনি। আচ্ছা আচ্ছা। তাহলে এখন আপনারা চাচ্ছেন কি শেষ পর্যন্ত বলেন কথাটা? আমরা এই সাক্ষী দিতে পারবেন না, কল্পনা দিতে পারবেন না, তাহলে এখন আপনারা কিভাবে যে উদ্ধার করবেন বলেন? এখন এই সরকারের কাছে আমরা আবৃত্তি করতেছি, এই সরকার থেকে আমাদের একটা ব্যবস্থা করে দিই। আচ্ছা। এই যে 22 সালে জ্বালাও পোড়া করেছিল, এখানে তো সব যারা ছিল প্রশাসন, কাজী মনিরুজ্জামানের যে মামলা করাই, যারা পাওয়া দিয়েছেন, যারা যেতেছে, এইগুলো কি ওনারা সব জানি তো প্রশাসন ওই সময় ছিল? জন ছিল। আচ্ছা, তারপরে ওসি উবায়দুল, ওনার নাম আছে দেখেছে, সার্কেল এসপি হুমায়ুন কবির ছিল, এই তো। হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা তো এগুলো যখন ছিল, তাহলে এখন আপনারা চাচ্ছেন যাতে ন্যায় বিচার হোক, এটাই তো? হ্যাঁ, আমরা চাচ্ছি। প্রিয় দেশবাসী, আজকে আমি এরা লেখাপড়া জানে না, কথা বলতে জানে না, এদের লিখিত কাগজে পড়িয়ে শোনানো হয়েছে, সেই কাগজ দরখাস্ত করিয়েছে, দরখাস্ত সইও করেছে তারা। আচ্ছা ডিলিট করো, আবার দাও, ওটা কেটে দাও।